হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2026 এর অঙ্কের ফার্স্ট সেমিটিভ ইভ্যালুয়েশনে যে 2 নম্বর স্কুল আছে বালুরঘাট গার্লস হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। আর এই সঙ্গে বলে রাখবো, ক্লাস 7 এর অঙ্কের বের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমার চ্যানেল ভিজিট করো, সেখানে ক্লাস 7 টেক্সট বুক সলিউশন এই নামে যে প্লেলিস্ট আছে সেখানে ঢুকলে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ পরপর ভিডিওগুলো আছে। তোমরা চাইলে সেখান থেকেও বই সলিউশনের জন্য ভিডিওগুলো দেখতে পারো। তো এখানে 8-এর একে আছে 840 গ্রাম এর 30% সমান কত গ্রাম? তাহলে 840 ইন্টু 30/100 করতে হবে। আটশো চল্লিশ গ্রাম এর 30% সমান 840 ইন্টু 30/100। এখানে অবশ্যই গ্রাম হবে। 84 এবং 3 গুণ করতে হবে। 3 4 12 2 হাতে 1, 3 হাতে 24 এর 25। তাহলে এটা হলো 252 গ্রাম। নাম্বার 2, মিশ্র অনুপাত নির্ণয় করো। তিনখানা অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথম পদ 5, 8, 7 তিনটে গুণ করব, আর দ্বিতীয় পদ বা উত্তর পদ 9, 12, 3 গুণ করব, গুণ করে অনুপাত করব। তাহলে মিশ্র অনুপাত সমান হবে তো প্রথম পদগুলো আছে 5, 8, 7, আর দ্বিতীয় পদগুলো আছে 9, 12, 3। তাহলে দেখো এখানে 8 আছে, আমরা চাইলে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 5 ইন্টু 4 2 8, 2 হয়ে গেল, ইন্টু 7, আর দিকটা আছে 9 ইন্টু 3 ইন্টু 3, 4 দিয়ে ভাগ করলে 12 3 হয়ে যাবে। 5 2 10, 7 10 70, আর এটা 3 3 9, 9 9 81। তাহলে এটা হলো 70:81। তারপর যে সত্য বা মিথ্যা যাচাই করো। সত্য বা মিথ্যা যাচাই করো। সকল আয়তাকার চিত্রই সমান্তরিক। হ্যাঁ, এটা সকল আয়তাকার চিত্রই সমান্তরিক, এটা সত্য। তাহলে 1-3 সত্য। কারণ সত্য কেন বলবো? কারণ সমান্তরিকের যা যা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্যই আয়তাকার চিত্রের মধ্যে আছে, সেই জন্য সকল আয়তাকার চিত্রই সমান্তরিক হবে। আর *13 সমানুপাতি 40:65 হলে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে আমি এখানে এক্স ধরে করব। x:13, 40:65। x:13 সমানুপাতি 40:65। x13 40 65, x13 40 65। তাহলে এটা একটা সমীকরণ তৈরি হয়ে গেল। দেখো x/13 সমান 40/65 যদি বজ্রগুণ করি, তাহলে 65, x সমান 13 এবং 40, 4 13 52, অর্থাৎ 420। এখান থেকে পাই বা x সমান 520, তার নিচে হবে 65। যদি 13 দিয়ে কাটাকুটি করি, 5 13 65, এটা 4 13 52 সমান 8। তাহলে তাহলে স্টার এখানে কি বসবে? এখানে 8 বসবে।
12xy/15xy অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পাই 12, তাহলে এটা 12xy 15xy। তাহলে xy দিয়ে ভাগ করলে 12:15, 3 দিয়ে ভাগ করলে 4:5। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তাহলে লিখব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। সুতরাং কোণগুলির অনুপাত, তিনটি কোণ আছে, তাহলে কোণগুলির অনুপাত হবে 60 ডিগ্রি = 60 ডিগ্রি = 60 ডিগ্রি। 60 দিয়ে ভাগ করলে 1:1:1। তারপরে সাথে আছে কোন অনুপাতের পূর্বপদ ইজ লেস দেন উত্তরপদ, অর্থাৎ পূর্বপদ ছোট উত্তরপদ বড় হলে অনুপাতটিকে আমরা লঘু অনুপাত বলি। প্রথমে ছোট থাকলে তাকে আমরা বলি লঘু অনুপাত, বি। তাহলে এখানে হবে বি লঘু অনুপাত। আচ্ছা, 8 আছে সংখ্যারেখার সাহায্যে যোগ করো +6 +3। এখানে +6 +3। তো এখানে প্রথমে একটা সংখ্যারেখা এঁকে নিতে হবে। তাহলে মোটামুটি 10 ঘর বা 9 ঘর যেন থাকে সেইভাবে সংখ্যারেখাটা আঁকবো। আমি এই 11 পর্যন্ত আঁকলাম, বা 12 পর্যন্ত আঁকতে পারি। এবার 1 সেন্টিমিটার পরপর আমি 1 সেন্টিমিটার পরপর একটা করে ঘর নেব। তাহলে এটা 0 মনে করলাম, এটা -1, এদিকে +1 +2 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10, পরেরটা হলে +11 হতো। এবার প্রথমে +6 আমি শূন্যতে দাঁড়াবো এখান থেকে, তাহলে শূন্য এখানে একটা দাগ দিয়ে নিলাম এই। তাহলে এখান থেকে +6, প্লাস মানে ডান দিকে যেতে হবে। তাহলে ডান দিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6 এই পর্যন্ত, বা এখানে 6 লেখাও আছে, দেখো এখানে 6 লেখা আছে। তাহলে এই 6 পর্যন্ত এলাম, +6। তারপরে আছে +3, +6 এর পরে আবার +3। তাহলে এখান থেকে আর যাব 3 ঘর, 1 2 3। এটা +6, এটা +3। তাহলে আমরা আলটিমেটলি শূন্য থেকে কত দূরে এখন সেটা দেখতে হবে। শূন্য থেকে এখন এই জায়গাতে আছি, তাহলে শূন্য থেকে এই দূরত্বটা কত, সেটা প্লাসের দিকে নাকি মাইনাসের দিকে, সব কিছু বিবেচনা করে আমাদের যোগফল লিখতে হবে। তাহলে আপাতত এই 0 থেকে আমরা আছি +9 ঘরে, +9। তাহলে অতএব +6 +3 সমান +9। তাহলে এটা কি হলো, এটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করা হলো।
তাহলে এটা হয়ে গেল। এরপর 2 দাগ যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? তাহলে 3টি ছাতা বা একটি চেয়ার মানে কি? মানে 3টি ছাতার যে দাম একটা চেয়ারের তাই দাম। এখানে বা দেওয়া আছে, বা কথার মানে 3টি ছাতা যা একটা চেয়ারও তাই। তাহলে 3টি ছাতার যে দাম হবে একটা চেয়ারের সেই দাম হবে, সেটা 600 টাকা আছে, মানে একটা চেয়ারের দাম 600 টাকা এবং 3টি ছাতার দামও 600 টাকা। তাহলে এবার দেখো এখানে 2টি ছাতা আর একটা চেয়ার, এখানে 2টি চেয়ারের দাম জিজ্ঞাসা করেছে। তো একটা চেয়ার সমান যদি 3টি ছাতা হয়, 2টি চেয়ার সমান কটা ছাতা সেটা বের করে নেব প্রথমে। তাহলে এখানে একটি চেয়ারের দাম সমান 3টি ছাতার দাম, সমান 3টি চেয়ারের দাম। তাহলে 2টি চেয়ার না, একটি চেয়ারের দাম 3টি ছাতার দাম। এবার 2টি চেয়ারের দাম সমান, একটার দাম যদি একটার সঙ্গে 3টে সমান হয়, তাহলে 2টির সঙ্গে 6টি ছাতার দাম। তো এবার 2টি চেয়ার, 2টি ছাতা ও 2টি চেয়ার, 2টি ছাতা প্লাস 2টি চেয়ার, আমি সব ছাতা সাপেক্ষে বের করব। চেয়ার সমান 2টি ছাতা, তাহলে 2, আর 2টি চেয়ার ফর 6টা ছাতা, তাহলে 6টি ছাতা, তাহলে সমান 8টি ছাতা। তাহলে কি পেলাম? তাহলে প্রথমেই লেখা আছে 3টি ছাতার দাম 600 টাকা। তাহলে আমাকে এখন 8টি ছাতার দাম বের করতে হবে। তাহলে 3টি ছাতার দাম 600 টাকা, ঐকিক নিয়মে করব। 3টি ছাতার দাম সমান 600 টাকা। একটি ছাতার দাম সমান 600/3 টাকা এবং আমাকে বের করতে হবে 8টি ছাতার দাম সমান 600 × 8/3 টাকা, 3 × 2 = 6, ডান দিকে দুটো শূন্য, তাহলে সমান 8 × 2 = 16, 1600 টাকা। অতএব 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম ও 2টি চেয়ারের দাম 1600 টাকা। দুই জায়গায় আছে 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে প্রথম কি করব, এর পরের তার মানে এর পরে একটা পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে যেটা এর চেয়ে বড়। তাহলে এই সংখ্যাটাকে বর্গমূল করব, বর্গমূল করলে বর্গমূল মিলবে না, আর বর্গমূলের উত্তরে বা বর্গমূলের ভাগফলের সাইডে যে সংখ্যাটা আসবে বা বর্গমূলে যে সংখ্যাটা আসবে তার সাথে 1 যোগ করে যদি আমরা তাকে বর্গ করি, তাহলে এর চেয়ে জাস্ট বড় পূর্ণবর্গ সংখ্যাটা আমরা পাবো। তাহলে প্রথম কাজ হবে 5050 এর বর্গমূল বের করা। এর বর্গমূল করে পাই তাহলে ডান দিক দিয়ে দুটো করে সংখ্যা নেব, এটা 50 হয়ে গেল, এটা হলো 50, তাহলে 7 দিয়ে দিলে 7 7 49, বিয়োগ করে 1, 5 শূন্য নামালাম, 7-এর ডবল 14, এখানে হলো 1 1 1 4 1, এটা হবে 9, বাস 9, তাহলে 71 হয়েছে। তাহলে 71 + 1 = 72।
এর বর্গ 72 বর্গ করব সমান 72 ইন্টু 72কে দুবার গুণ করলে আমরা 72 বর্গ পাই। তাহলে 72 এবং 72 গুণ করতে হবে। 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 14, 7 দুগুণে 14, 4, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49, 50। এটা হলো 4, 4 আর 4 8, 1 5 সমান 5 1 8 4। তাহলে 5050 এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা হচ্ছে 5184। তো প্রশ্ন ছিল 5050 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর সাথে কত যোগ করে এটা এলো, যদি পেতে চাই এর থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 5 1 4 মানে 8 4 ও 50 50 এর বিয়োগফল সমান, এখানে বিয়োগটা করে দেখাই। 50 50 5 1 8 4, এটা 6 হাতে 1, 8 1 9, 9 আর 6 দিলেই 15 হাতে 1, এটা হয়ে গেল 2। আচ্ছা উল্টে বসালাম 5 1 8 4, এটা 4, এটা 3, এটা 1, তাহলে 134। তাহলে অতএব 5000 এই 50 50 এর সঙ্গে 50 50 এর সাথে 134 যোগ করতে হবে। তিন দিকে আছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করো। তাহলে এই 240 মিলিলিটারের মধ্যে কতটা ডেটল আছে কতটা জল আছে বের করে নিতে হবে। তারপরে 60 লিটার আরও জল যোগ করে পুনরায় নতুন অনুপাত বের করতে হবে। তাহলে এখানে লিখব 240 ডেটল জলে জল ও ডেটলের অনুপাত আয়তনের অনুপাত। ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত। দেখো এখানে আয়তনের অনুপাতে আছে 1:3, জল 1 আয়তন আছে এবং ডেটল 3 আয়তন আছে। তো 240 মিলিলিটারে 240 ml 240 ml ডেটল জলে, ডেটল কতটা আছে জল কতটা আছে বের করতে হবে। ডেটল জলে জলের পরিমাণ সমান ফার্স্ট ব্র্যাকেট দিলাম 240 ইন্টু এটা জলের ভাগে আছে 1, 1 আর 3 মিলে 4, তাহলে এত মিলিলিটার বা ml। 4 4 ছক 24, 6 60 হলো 60, 6 কে 6 অর্থাৎ এটা 60 ml। এবার ডেটলের পরিমাণ হলো জলের পরিমাণ হলো ও ডেটলের পরিমাণ সমান 240 ইন্টু এটা 3 এর 4 হবে, 3 6 18, তাহলে 180 ml। এবার কি বলা আছে আরও 60 মিলিলিটার 60 ml জল মেশানো হলে, তাহলে আরও 60 ml জল মেশালে জলের পরিমাণ হবে জলের পরিমাণ সমান জল প্রথমে ছিল দেখো প্রথমে ছিল 60 ml
আমি আর 60 ml মেশাচ্ছি, তাহলে সমান 120 ml। তাহলে এবার কি, এবার ডেটলের পরিমাণ, ডেটলের আয়তন, মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত বের করতে হবে। তাহলে নূতন ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত জল ইজ টু ডেটল সমান, জল আছে 120 ml আর ডেটল আছে 180 ml। তো যদি 60 দিয়ে ভাগ করা হয়, 60 দুগুণ 120, 3 60 180, তাহলে এটা হবে 2:3। 4 দাগে আছে, একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর আরও 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে এখানে দেখো, বন্যার ট্রেনে 4000 জনের 190 দিন খাবার মজুদ ছিল। 30 দিন পর আর সময় থাকছে, 90 থেকে 30 চলে গেলে 160 দিন সময় থাকছে। তাহলে যে খাদ্য আছে তাদের 160 দিন চলতো 4000 জনের, বাট 800 জন অন্যত্র চলে গেলেন, তাহলে লোক সংখ্যা কমে গেছে। এখন যে খাদ্য ছিল সেই খাদ্যে এই কম সংখ্যক লোকের কতদিন চলবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা শুরু করব গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে লোক সংখ্যা আর সময়। লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে লিখতে হবে, আর সময় দিন দিয়ে। তাহলে দেখো, প্রথমে 4000 জন লোক ছিল, তাদের চলতো 190 দিন থেকে 30 দিন চলে গেছে, তাহলে আর 160 দিন চলতো। এবার 800 জন অন্য জায়গাতে চলে গেছেন, তাহলে 4000 থেকে 800 বিয়োগ করছি, তাহলে এখানে হবে 3200 জন এখন আছেন, তাদের কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক। কারণ কি, কারণ লোক সংখ্যা যদি বেড়ে যায় তাহলে একই পরিমাণ খাবারে কম দিন চলবে, আবার লোক সংখ্যা যদি কমে যায় একই পরিমাণ খাবারে অনেক বেশি দিন ধরে সেই খাবারগুলো তারা খেতে পারবে, অর্থাৎ বেশি দিন চলবে। তাহলে লিখব লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক। সুতরাং সমানুপাতটি হলো, তাহলে 4000:3200 সমানুপাতি। তাহলে 160 না নিয়ে আগে প্রশ্ন চিহ্নটা নেব, প্রশ্ন চিহ্ন ইস্টু 160। তো এখানে 4000/320 এই 3200 সমান প্রশ্ন চিহ্ন বাই 160। তাহলে প্রশ্ন চিহ্ন ইন্টু 3200 সমান 4000 ইন্টু 160, বা প্রশ্ন চিহ্ন সমান 4000 ইন্টু 160, তার নিচে এই 3200 আসবে বা 3200 আসবে। এখন একটা দুটো 16 দিয়ে কাটলে 16 10কে 160, 16 দিয়ে কাটলে 16 দুগুণ 32, 20, 20 দুগুণ 40, 20 এবং 10 গুণ করতে হবে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 200। তাহলে অতএব যারা রয়ে গেলেন
অবশিষ্ট খাদ্যে তাদের যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর 200 দিন চলবে। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটার হলুদ রং করা আছে। বাঁশটি কত মিটার লম্বা ছিল? তাহলে এই দুটো অংশ মোট যোগ করব, যোগ করলে লাল এবং সবুজ রঙের অংশ পাবো। তাহলে 1 থেকে এই যোগফলটা বিয়োগ করলে আমরা কত অংশ হলুদ রং করা আছে সেটা পাবো। তাহলে অত অংশের দৈর্ঘ্য 14 মিটার হলে এক অংশের দৈর্ঘ্য কত, এটা আলটিমেটলি বের করতে হবে। তাহলে বাঁশের 1/3 অংশ লাল রং, বাঁশের লাল ও বাঁশের লাল ও সবুজ রঙের মোট অংশ সমান, দেখো লাল রং আছে 1/3 অংশ আর সবুজ রং আছে 1/5 অংশ। 3 এবং 5, 3 5 15 লসাগু। 3 দিয়ে 15কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1 কে গুণ, 5 1 5। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে 1 কে গুণ, 3 1 3 অংশ, আর এটা হলো 8/15 অংশ। তাহলে অবশিষ্ট অংশ বা এখানে হলুদ রঙের অংশ বেরোবে। হলুদ রঙের অংশ সমান 1 - 8/15 অংশ সমান 1/1 এবং 15 এর লসাগু 15। তাহলে 1 দিয়ে 15কে ভাগ করলে 15 পাই, 15 দিয়ে 1 কে গুণ, 15 1 15 মাইনাস 15 দিয়ে 15কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 8 কে গুণ, 8 1 8 অংশ সমান 15 - 8, এটা হলো 7/15 অংশ। তাহলে 7/15 অংশ এই যে হলুদ রং এর দৈর্ঘ্য 14 মিটার বলা আছে। তাহলে প্রশ্নানুসারে মানে প্রশ্নে বলা আছে 7/15 অংশের দৈর্ঘ্য সমান 14 মিটার। তাহলে পুরো বাসটার কত দৈর্ঘ্য সেটা বের করতে হবে। 1 অংশের দৈর্ঘ্য বের করব সমান 14/7/15 মিটার। তাহলে এটা লিখব 14 ইন্টু 7/15, আমি এভাবে লিখলাম 7/15। তো এই বাই মানে ভাগ, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করেছি, তাহলে 7-এর 15টা উল্টে লিখতে হবে, এটা হবে 15/7 মিটার, 15/7 মিটার। কাটাকুটি করলে 2, 15 2 30 সমান 30 মিটার। তাহলে এখানে প্রশ্ন ছিল কি? প্রশ্ন ছিল যে বাসটি কত মিটার লম্বা ছিল। তাহলে অতএব বাসটি 30 মিটার লম্বা ছিল। তিনি আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার অনুপাত 5:3 এই 5:7, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে 5:7 যখন আছে একটা সংখ্যাকে 5x ধরবো আর একটা সংখ্যাকে 7x ধরবো। মনে করি সংখ্যা দুটি 5x ও 7x। আচ্ছা, তাহলে এদের গসাগু কত হবে দেখে নাও। কমন উৎপাদক, অর্থাৎ এটা 5 × x, এটা 7 × x, উভয়ের মধ্যে আছে যে উৎপাদক সেটাই হয় গসাগু। তাহলে ইহাদের গসাগু
গসাগু সমান এক্স, আর এক্স এর মান প্রশ্নে দেওয়া আছে 13, তাহলে অতএব 5x সমান 5 × 13 সমান 5 13 65, আর 7x সমান 7 × 13, তাহলে 7 13 91, অতএব সংখ্যা দুটি 65 ও 91, সংখ্যা দুটি 65 ও 91। তিনি দুই জায়গায় আছে বর্গমূল নির্ণয় করো 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার। 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার এর বর্গমূল সমান রুট 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার সমান রুট, দেখো 24 স্কয়ার মানে কি, দুখানে 24 গুণ করতে হবে, 4 4 16 6 হাতে 1, 4 2 8 1 9, 4 2 8, 2 2 4, এটা হলো 6, এটা যোগ করে 7, এটা 5, 576, তাহলে 576 প্লাস 10 10 কে 100 সমান 676। এবার 676 এর বর্গমূল করে দেখি কত আসছে। এটা 2, 2 2 4, 7 6 নামালাম, তাহলে 2 এর ডবল 4 এখানে বসাবো, আমাকে এখানে 6 আনতে হবে, 6 যদি দিই 6 ছক 36 এর 6 হাতে 3, 4 ছক 24, হ্যাঁ 6 দিয়ে দিলেই হবে, 6 ছক 36 এর 6 হাতে 3, 4 ছক 24 আর 3 এ 27, তাহলে এটা সমান রুট 767, এই 676 ইজ ইকুয়াল টু 26, তাহলে বর্গমূল হলো এই 26। এরপরে 3 এর 3, আচ্ছা 3 এর 3 আছে যে একটি জিপ গাড়ি সমবেগে 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় নেয়, ওই একই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সমানুপাতের সাহায্যে হিসাব করি। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে হবে, ঐকিক নিয়ম চলবে না। তো শুরুতেই লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো 320 কিমি দূরত্ব যেতে 8 ঘন্টা সময় লাগে, তাহলে দূরত্ব অবশ্যই সেটা কিমিতে, আর এখানে হবে সময়টা হবে ঘন্টাতে। 320 কিমি দূরত্ব যেতে সময় লাগে 8 ঘন্টা, তাহলে এখানে 8 দিলাম, আর এখানে 480 কিমি দূরত্ব যেতে কত সময় লাগে সেই সময় বের করতে হবে। তাহলে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ দূরত্ব যদি বেশি যেতে হয় সময় বেশি লাগবে, দূরত্ব কম যেতে হলে সময় কম লাগবে, তাহলে দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, সেটাই লিখব, দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, সুতরাং সমানুপাতটি হলো, তাহলে সরল সম্পর্ক যখন দিস ইজ টু দিস সমানুপাতি দিস ইজ টু দিস, অর্থাৎ 320 ইজ টু 480 সমানুপাতি 8 ইজ টু প্রশ্ন চিহ্ন। তাহলে এখান থেকে প্রশ্ন চিহ্ন জায়গাতে কত হবে সেটা বের করব, তাহলে 320/480 সমান 8 বাই প্রশ্ন চিহ্ন। এরপরে বজ্রগুণ করলে আমরা পাই প্রশ্ন চিহ্ন ইন্টু 300 কোনাকুনি গুণ 320 সমান 480 ইন্টু 8, বা প্রশ্ন চিহ্ন সমান
480 ইন্টু 8/320। তাহলে যদি 16 দিয়ে কাটাকুটি করা যায়, 16 দুগুণ 32, আর এখানে 16 দিয়ে কাটাকুটি করলে 3 ষোলং 48, 10 দিয়ে 3 10কে 30, এটা 10 দুগুণ 20, 2 এবং 8, এটা হলো 4। তাহলে 3 এবং 4 গুণ করতে হবে, 3 ইন্টু 4 সমান 3 4 12। তাহলে কি হলো, তাহলে এখানে 12 ঘন্টা সময় লাগবে। অতএব এখানে প্রশ্ন ছিল ওই বেগে 480 কিমি দূরত্ব যেতে কত সময় নেবে, সমানুপাতের সাহায্যে হিসাব করো। অতএব 480 কিমি দূরত্ব যেতে 12 ঘন্টা সময় নেবে। সুহাসবাবু তার মাসিক আয়ের 63.2 খরচ করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত? তাহলে দেখো, তাহলে মাসিক আয় যত তার 63.23% সমান এই টাকাটা। তাহলে সেখান থেকে মাসিক আয় আমরা সহজে পাবো। আমরা এক্স ধরে করতে পারি, আবার ব্যাক ক্যালকুলেশন করেও করতে পারি, আবার এটা ত্রৈরাশিক পদ্ধতিতেও করা যায়। তো যাই হোক, যে কোনো একটা পদ্ধতিতে করলে চলবে, আমি এখানে এক্স ধরে করব। তো সুহাসবাবুর মাসিক আয়, তাহলে মনে করি সুহাসবাবুর মাসিক আয় x টাকা। মনে করি সুহাসবাবুর মাসিক আয় সমান x টাকা। তাহলে দেখো, মাসিক আয় যখন x টাকা, তাহলে x টাকার 63.23%, তো 66 এবং 3 গুণ করতে হবে। 3 6 18 8, 3 6 18 1 19, তার সাথে 2 যোগ, এটা 200। তাহলে 200/3% সমান x ইন্টু 200/3/100, এটা টাকা। তাহলে সরল করলে পাই x ইন্টু, এটা 200/3, আর এই 100টার ক্ষেত্রে আমরা লিখব 1/100, কারণ 100টা নিচে আছে। এটা কাটাকুটি করলে 2, তাহলে 2 1 2, তার সাথে x গুণ, অর্থাৎ 2x/3 টাকা। তাহলে এই 2x/3 টাকা এটা কি? এটা হলো মাসিক খরচ। এই টাকাটা 3250 টাকা বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে 2x/3 সমান 3250, বা 2x সমান 3 গুণ করতে হবে, বা আমরা একবারে x লিখতে পারি। x সমান 3250 ইন্টু 2 এর 3 আছে, আমি এখানে 3 এর 2 লিখে দিলাম। তাহলে এখানে গুণ সম্পর্কে ছিল x এর সঙ্গে, এখানে এই 3250 এর সাথে ভাগ সম্পর্ক হলো, তাই উল্টে গেল। তো 3250 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 3250 2। আচ্ছা, এটা মুখে মুখেই করা যাচ্ছে। 32 16 দুগুণ 32, আর 50 আছে 25 দুগুণ 50, 1 6 2 5, তাকে এবার 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 দুগুণ 6 একে 7, 3 6 18, 18 8 হাতে 1, 3 একে 3, আর একে 4। তাহলে সমান x এর মান বেরোলো 4 8 7 5, x এর মান 4 8 7। এটাই হলো মাসিক আয়। তাহলে এটা সুহাসবাবুর, অতএব সুহাসবাবুর মাসিক আয় 4875 টাকা। তাহলে এটা x ধরে করলাম। যদি x না ধরে করতাম তাহলে কি হতো সেটা একবার দেখিয়ে দিই। তো যদি x না ধরে করতাম তাহলে লিখতাম কি, যে প্রথমে 62.2 এর 3, এটা সমান 200/3, এটা
হিসাব করে নিতাম। এবারে 200/3% শতকরা 200/3 অংশ মানে অংশের মান, বা এখানে লিখব সুহাস বাবুর মোট আয়ের 200/3 শতাংশের মান 3,250 টাকা। তাহলে সুহাসবাবুর মোট আয়ের 1% মান ঐকিক নিয়ম যেভাবে করে 3,250 বাই এটা 200/3 টাকা, এবং সুহাসবাবুর মোট আয়ের 100% এর মান হচ্ছে 3,250 ইন্টু 100, আর উপরে 200/3। তাহলে সরল করলে পাই 3,250 ইন্টু 100, আর 3টা উপরে হবে এবং এই 200 নিচে হবে। 100 1 100, 100 2 200। তাহলে দেখো 2 দিয়ে কাটাকুটি করে ফেলবো। জাস্ট আগে যেটা হয়েছে, আগে 1 6 2 5, 100 2 5 এর সাথে 3 গুণ করলে আমরা পাই 4,875। তাহলে এটা পদ্ধতি নম্বর 2। আর আরেকটা পদ্ধতিতে করা যায়, যেখানে আমরা লিখতাম গণিতের ভাষায় সমস্যাটি হলো, আমরা লিখতাম কি, আরেকটা পদ্ধতি হলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, মানে এটারই একটা রূপ আর কি। তাহলে এটা মোট আয় অবশ্য টাকাতে, একটা মোট খরচ এভাবে করতাম, এটাও টাকাতে, মোট আয় এবং মোট খরচ। তাহলে মোট আয় যখন 100 টাকা, তখন মোট খরচ হচ্ছে 66.2 টাকা, মানে 200/3 টাকা খরচ হচ্ছে। এবং তাহলে এবং মোট খরচ যদি 3,250 টাকা হয়, তাহলে মোট আয় কত ছিল? তো এভাবে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে বৈকিক নিয়মে কিন্তু আমরা এখান থেকেও উত্তরটা পেতে পারি। তো একটা অঙ্ক এভাবে আমরা 3 পদ্ধতিতে করতে পারি। তো এটা তোমরা নিজেরা করবে, নিজেদের খাতায় নিজেরা করবে। উত্তর না মিললে বা করতে না পারলে কমেন্টে জানাবে, আবার আলাদা ভিডিও বানিয়ে এই 3 পদ্ধতির জন্য আলাদা ভিডিও বানিয়ে করে দেওয়া হবে। তাহলে 4 দাগ হয়ে গেল। এবার 5 দাগ। 5 দাগে আছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকার যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে তা হিসাব করো। তাহলে চিনির দাম বেড়ে গেছে, তাহলে যে পরিমাণ চিনির দাম আগে ছিল 125 টাকা, সেই পরিমাণ চিনির দাম এখন হয়েছে 150 টাকা। তাহলে শতকরা কত বাড়লো এটা বের করতে হবে। তাহলে লিখব যে পরিমাণ চিনির দাম আগে ছিল 125 টাকা, তার বর্তমান দাম 150 টাকা। তাহলে দাম বাড়লো, দাম বাড়লো 150 টাকা, তার থেকে বিয়োগ করব 125 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো বিয়োগ করে এটা 25 টাকা হবে। দাম 25 টাকা বেড়েছে ওই পরিমাণ চিনিতে। তাহলে দাম বেড়েছে 25 টাকা। এখন প্রথম দাম ছিল 125 টাকা, তাহলে 125-এর মধ্যে যদি 25 টাকা বেড়ে থাকে,
তাহলে 100-র মধ্যে কত বেড়েছে সেটা বের করতে হবে। তো চিনির প্রাথমিক দাম, প্রথম যেটা ছিল প্রাথমিক দাম 125 টাকা হলে দাম বাড়ে 125 টাকা হলে 25 টাকা বেড়েছে, তাহলে দাম বাড়ে 25 টাকা। আর যদি 100 টাকা হতো কত বাড়তো? চিনির প্রাথমিক দাম 1 টাকা হলে দাম বাড়ে, 1 টাকা হলে কত বাড়ে? এটা 25 হবে, নিচে হবে 125 টাকা। আর চিনির প্রাথমিক দাম 100 টাকা যদি হতো তাহলে দাম বাড়তো 25 × 100 বাই 125 টাকা। তো 25 দিয়ে যদি কাটাকুটি করি, 25 একে 25, 5 25 এবং 125, 5 এবং 100, তাহলে 5 20 100। তাহলে এটা হলো 5 20 100 20, তাহলে এটা 20 টাকা। তাহলে 100 টাকার মধ্যে 20 টাকা বেড়েছে, সুতরাং চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে, বা চিনির দাম 20% বেড়েছে। তাহলে এখানে প্রশ্ন ছিল যে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। তাহলে অতএব এখন চিনির দাম 20% বেড়েছে। চার দাগের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। এবি সরলরেখাংশের বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকো ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এবি এর বি বিন্দুতে লম্ব আঁকতে হবে এবং যে কোণ তৈরি হবে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে প্রথমে কি করব? প্রথমে একটা এবি সরলরেখা নিয়ে নেব। সরলরেখার কোনো মাপ বলা নেই, সুতরাং যে কোনো মাপের সরলরেখা আমরা নিতে পারি। তো মোটামুটি এরকম নিলাম। এটা হলো এবি সরলরেখা। তাহলে এটা বি বিন্দু, এটা এ বিন্দু। এখন প্রশ্নে বলা আছে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকো। তাহলে এখানে একটা লম্ব টানতে হবে। তো আমরা জানি যে লম্ব মানে কি? 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ যদি বি বিন্দুতে আঁকি তাহলে কোণের ধারক বাহু দুটি একটি অপরটির উপর লম্ব হয়। তো আমি কম্পাসের সাহায্যে যে কোনো মাপ নিলাম 90 ডিগ্রি কোণ আঁকার জন্য। যে কোনো মাপ নিতে হবে, নিয়ে বি বিন্দুতে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে যে কোনো মাপের। তাহলে এই যে বৃত্তচাপ নিলাম। এবার বি বিন্দু এবং এই ছেদ বিন্দু যুক্ত করে দেব। এই বিন্দুটা হলো সি। বিসি লম্ব টেনেছি। এখন কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করো। এ বি সি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করার জন্য একটা বৃত্তচাপ আঁকতে হয়। এখানে আগে থেকে একটা বৃত্তচাপ আঁকাই আছে, যেটা কোণের ধারক বাহুকে এই বিন্দুতে এবং এই বিন্দুতে ছেদ করেছে। ধারক বাহু বলতে এবি একটা ধারক বাহু আর বিসি একটা ধারক বাহু, এর এই দুটো বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা বৃত্তচাপ আঁকতে হবে যেটা ধারক বাহুকে দুটি বিন্দুতে ছেদ করবে। যে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুতে কম্পাস বসাবো, বসিয়ে সামনের দিকে একটা বৃত্তচাপ আঁকবো, আর এখানে বসিয়েও তাই সামনের দিকে আরেকখানা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে দেখো পরস্পর যে বিন্দুতে ছেদ করলো এই পেলাম। তাহলে এখানে নাম দিলাম পি। তাহলে কি হলো? এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করলাম। তাহলে এবি সরলরেখার বি বিন্দুতে বিসি লম্ব টানা হলো
এরপর কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিপি অঙ্কন করা হলো। তাহলে বিপি অঙ্কন করেছি, বিপি হলো এবিসি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই জাস্ট এটা আঁকতে হবে এবং এরকম কিছু লিখতে হবে। দুই দাগে আছে চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকো এবং পেন্সিল ও কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে এবার 72 ডিগ্রি কোণ আঁকতে হবে চাঁদার সাহায্যে এবং পেন্সিল ও কম্পাসের সাহায্যে সেই কোণটিকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে কোণ আঁকার জন্য আমরা এরকম একটা বিন্দু নিতে পারি বা সরল রেখা নিতে পারি, দুইভাবেই কোণ আঁকতে পারবো। তো মনে করো বিন্দু নিলাম, বিন্দু নিয়ে চাঁদার কেন্দ্র এটা, এই বিন্দুটাকে এই বিন্দুর সাথে মিলিয়ে বসাবো। তাহলে মিলিয়ে বসালাম, বসিয়ে চাঁদার এই যে জিরো বিন্দুতে একটা চিহ্ন দেব, আমি চিহ্ন দিয়ে দিয়েছি। আর কোণ আঁকতে হবে যেহেতু 72 ডিগ্রি, 10, 20 এভাবে 72 পর্যন্ত গুণে সেখানে আর একটা বিন্দু দিতে হবে। 10, 20, 30, 40, 50, 60, 70, 70 পরে ছোটো 2 ঘর, এটা 70, 71, 72 এই পর্যন্ত। এই যে এই 3টে বিন্দু পেলাম। এবার কি করব, এই বিন্দু 3টি স্কেল দিয়ে যোগ করব। যাই হোক বিন্দুটা একটু বেঁকে গেছে, বিন্দুটা বাঁকেনি, এই সরলরেখাটা একটু উপর দিকে হয়ে গেছে। তো এই যে কোণটা পেলাম এটা 72 ডিগ্রি কোণ। এখন এই কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। যে কোণটা আমরা এঁকেছি এটার নাম দিলাম এক্স ওয়াই জেড। এখন এই কোণের সমদ্বিখণ্ডক আঁকতে গেলে আমাকে একটা বৃত্তচাপ নিতে হবে, যে বৃত্তচাপ কোণের ধারক বাহুকে দুটো বিন্দুতে ছেদ করবে, এখানে আর এখানে। তো এবার এখানে কম্পাস বসিয়ে সামনে বৃত্তচাপ, এখানে কম্পাস বসিয়ে সামনে আরেকটা বৃত্তচাপ। তো যেখানে ছেদ করলো ওয়াই বিন্দুর সাথে ছেদ বিন্দু যুক্ত করতে হবে, যুক্ত করলে কোণ এক্স ওয়াই জেড এর সমদ্বিখণ্ডক ওয়াই এম পাওয়া যাবে। তাহলে এখানে লিখতে হবে চাঁদার সাহায্যে এক্স ওয়াই জেড 72 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। এবং পেন্সিল কম্পাসের সাহায্যে এর সমদ্বিখণ্ডক ওয়াই এম অঙ্কন করা হলো। তাহলে সমদ্বি অঙ্কন করা হলো বা অঙ্কন করে দুটো কোণ পেয়েছি, একটা এম ওয়াই জেড ও কোণ এম ওয়াই এক্স। কোণ পাওয়া গেল। অথবাতে আছে স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের রেখাংশ এঁকে তাকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে এমন চারটি ভাগে ভাগ করো এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখো। তাহলে স্কেল দিয়ে প্রথমে 12 সেন্টিমিটার মাপের একটা সরল রেখা নিয়ে নেব। এখানে এই পর্যন্ত 12 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেওয়া হলো।
যার নাম দিলাম এবি। এবার এই সরলরেখাকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 2 ভাগে ভাগ করব, তারপর যে ভাগ দুটো পাবো সেই ভাগ দুটোকে আবার দুটো করে ভাগ করব, তাহলে মোট 4 ভাগ হয়ে যাবে। তো এই এবি সরলরেখাকে দুভাগে ভাগ করতে গেলে এর অর্ধেকের মোটামুটি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে দুটো বৃত্তচাপ আঁকতে হবে। আর এ বিন্দুতে বসিয়ে আঁকলাম, এবং যাক এটা অনেকটা বড় হয়ে গেল, এটা তো আঁকার মোছার উপায় নেই, আমি একটু ছোট করে নিই। এটা মোছা যাচ্ছে না যেহেতু পেন দিয়ে আঁকা, তো তোমরা উড পেন্সিল দিয়ে আঁকবে, এমন ভুল হলে তোমরা অবশ্যই মুছতে পারবে। তো যাই হোক, এখানে একটা লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছি এবি সরলরেখার, যেটা আমি নাম দিলাম সিডি, এবং এখানে যেখানে ছেদ করেছে এর নাম দিলাম পি। এরপরে এপিকে দুভাগে ভাগ, বিপিকে 2 ভাগে ভাগ। তাহলে এপিকে 2 ভাগে ভাগ করতে গেলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, নিয়ে ওপর নিচে বৃত্তচাপ আঁকতে হবে। একই রকমভাবে এই বিপিকে তো সিডি ই এফ জি এইচ পি, এখানে এম, এখানে এন। তাহলে 12 সেমি দৈর্ঘ্যের সরলরেখা এবিকে সরলরেখা এবিকে সমান 4 ভাগে ভাগ করা হলো। ভাগগুলি হলো, তাহলে ভাগগুলি বলে দিই, এ এম এমপি, এ এম আমি সমান পরে লিখব, এমপি এ এম এমপি, বিএন এনপি, পিএন আর এনপি। তাহলে স্কেল দিয়ে মেপে দেখতে বলেছে যে এটা সমান হয়েছে কিনা। তো মেপে দেখি, এ থেকে এম পর্যন্ত দেখো এটা 1 2 3 সেন্টিমিটার। এম থেকে পি পর্যন্ত আমি এখানে বসিয়েই সবটা দেখতে পারবো, 3। এবার 1 2 3 এটাও 3, 1 2 3 এটাও 3, 1 2 3 এটাও 3। তাহলে প্রত্যেকটা 3, এমপি 3 সেন্টিমিটার, বিএন 3 সেন্টিমিটার আর এনপি 3 সেন্টিমিটার। তো এখানে প্রশ্নে আছে যে সমান হয়েছে কিনা মেপে দেখো। তাহলে মেপে দেখা গেল, স্কেল দিয়ে মেপে দেখা গেল প্রতি ভাগের দৈর্ঘ্য সমান, এর মান 3 সেমি। তো যাই হোক, প্রতি ভাগের দৈর্ঘ্য সমান, সুতরাং সমান পেয়েছি, আর দৈর্ঘ্যের মান হলো 3 সেন্টিমিটার করে। তাহলে এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আবার মনে করাবো যে তোমাদের অঙ্কের টেক্সট বইয়ের সমস্ত অঙ্কগুলো, প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা আমার চ্যানেল ভিজিট করো, সেখানে
ক্লাস 7 টেক্সট বুক সলিউশন নামে যে প্লেলিস্ট আছে, প্লেলিস্টে ঢুকলে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা ভিডিও বানিয়ে পরপর ভিডিওগুলো পাবে তোমরা, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ।